নমস্কার, আমার ইউটিউব চ্যানেল রহস্যের ঝলকে আপনাদের সকলকে স্বাগত। ইতিহাস ও মাইথোলজিক্যাল কিছু ঘটনা ও গল্প নিয়ে এই বিশেষ নিবেদন। এই রহস্যে ঘেরা ইতিহাসে জড়িয়ে আছে অনেক রাজার হার জিতের কাহিনী, রয়েছে লোমহর্ষক কিছু অলৌকিক কাহিনী, কিছু পুরনো ভালোবাসার কাহিনী, আর সেই সাথে কিছু হৃদয় ভাঙা উত্থান পতনের কাহিনী। এরকমই একটি ছোট্ট ঘটনার উল্লেখ করতে চাই আজ। চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নিই এরকমই একটা ছোট্ট রহস্যের ঝলক। হাড় দ্বারা বেষ্টিত একটি হ্রদ চিত্র, চারপাশে একটি শিলাবিস্তৃত হিমবাহ দ্বারা বেষ্টিত। দীর্ঘ বিদেহী আত্মারা মনে হয় প্রতি কোণ থেকে আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটি একটি মন গড়া বলিউড হরর ফ্যান্টাসি বা একটি ভুতুরে বাড়ি নয়, বরং উত্তরাখণ্ডের রূপকুণ্ড লেক নামক রহস্যের একটি বাস্তব স্থান। কল্যাণকর পর্বতশৃঙ্গের মধ্যে সেটি হলো একটি হ্রদের প্রবেশদ্বার, যা হাড় দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রূপকুণ্ড হ্রদ তার রহস্যের জন্য স্পটলাইটে রয়ে গেছে। প্যালিওলিথিক যুগে মানব কঙ্কাল এবং ঘোড়ার অবশিষ্টাংশ এখানে দেখা যায়। এটিকে মিস্ট্রি লেকও নাম দেওয়া হয়েছে। ভারতীয় হিমালয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে অবস্থিত রূপকুণ্ড হ্রদ দীর্ঘকাল ধরে প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের বিভ্রান্ত করে রেখেছে। যাই হোক, গবেষণা প্রকাশ করে যে সাইটটির কল্পনার চেয়ে অনেক বেশি জটিল ইতিহাস লুকিয়ে রয়েছে এই জায়গায়। 1942 সালের শীতে হিমালয়ের উঁচু একটি হ্রদের তীরে একজন ব্রিটিশ বনরক্ষী শত শত হাড় এবং খুলি জুড়ে এসেছিলেন, যার মধ্যে কিছু মাংসও ছিল। গ্রীষ্মের বরফ গলে বেশি কঙ্কাল জলে ভাসতে থাকে এবং হ্রদের ধারে ছড়িয়ে পড়ে। অনেকের আশঙ্কা ছিল যে কঙ্কালগুলি জাপানি সৈন্যদের ছিল, যারা ভারতের মধ্য দিয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে এক্সপোজারে মারা গিয়েছিল। জাপানি ভূমি আক্রমণের ভয়ে ব্রিটিশ সরকার এটি সত্য কিনা তা নির্ধারণ করতে তদন্তকারীদের একটি দল পাঠায়। তারা আবিষ্কার করেছিল যে হাড়গুলি জাপানি সৈন্যদের নয়, বরং অনেক পুরনো সময়ের। কিন্তু তাদের কি হলো? মহামারী, ভূমিধস এবং আচার আত্মহত্যা সহ অনেক অনুমানই প্রস্তাব করা হয়েছে। 6 দশক ধরে কেউ এই কঙ্কাল লেকের রহস্য সমাধান করতে পারেনি। রূপকুণ্ড বা রুদ্রকুণ্ড বা মিস্ট্রি লেক, যা কঙ্কাল লেক নামে পরিচিত, একটি উচ্চতার সমুদ্র সমতল থেকে প্রায় 5000 মিটার উচ্চতায় এটি অবস্থিত। এটি ত্রিশূল পর্বতমালার গোড়ায় উত্তর ভারতের উত্তরাখণ্ডের একটি হিমবাহী হ্রদ। লেকটি নিজেই বিশাল নয়, প্রায় 500 বর্গফুট এলাকা এবং 6 থেকে 8 ফুট গভীরতা। এটি 3টি চূড়া, ত্রিশূল, নন্দাঘুন্টি এবং চাঁদনিয়া কোট এবং জুনার গালির পাথরের মুখ দিয়ে ঘেরা। এলাকাটি জনবসতিহীন, তবে বেদনী বুগিয়ালের আলপাইন তৃণভূমির কাছাকাছি। এই তৃণভূমিতে আশেপাশের গ্রামগুলি বসবাস করে। প্রকৃতপক্ষে এখানে চারপাশে কয়েকটি ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। সবচেয়ে বিখ্যাত হলো নন্দাদেবী রাজ জাট, যা প্রতি বছর সবচেয়ে বিখ্যাত হলো নন্দাদেবী রাজ জাট, যা প্রতি 12 বছরে একবার রূপকুণ্ডে অনুষ্ঠিত হয়। ভারতীয় হিমালয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উপরে অবস্থিত একটি ভুতুরে হিমায়িত জলাশয়। এই রূপকুণ্ড একটি ভুতুরে হিমায়িত জলাশয়, যার প্রস্থ মাত্র 130 ফুট। বছরের বেশিরভাগ সময় বরফে আবৃত। এই জনশূন্য হ্রদ একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রাখে, কঙ্কাল লেকের রহস্য। উষ্ণ দিনগুলিতে এই ভয়ঙ্কর দৃশ্যটি উদ্ভাসিত হয়। যেমন শত শত মানুষের কঙ্কাল কিছু উল্লেখযোগ্যভাবে মাংসে সংরক্ষিত বরফের গভীরতা থেকে বেরিয়ে আসে, তাদের পরিচয় এবং ঘটে যাওয়া রহস্যময় ঘটনা সম্পর্কে প্রশ্ন তোলে। প্রাথমিকভাবে প্রচলিত তত্ত্বটি 1000 বছর আগে একটি যুগপৎ গণমৃত্যুর ইভেন্টের পরামর্শ দিয়েছিল। একটি নৃতাত্ত্বিক জরিপে প্রায় 1200 বছর বয়সে 5টি কঙ্কালের বয়স আনুমানিক ছিল। যাই হোক, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির
বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক জেনেটিক বিশ্লেষণ এই ঘটনাটিকে চ্যালেঞ্জ করে। গবেষণা 38টি কঙ্কালের অবশেষে ডিএনএতে অনুসন্ধান করে একটি উদ্ঘাটন প্রকাশ করে একটি একক ভর জমার পরিবর্তে। এই অবশিষ্টাংশগুলি সহস্রাব্দের বিস্তৃত একাধিক ঘটনায় দমন করা হয়েছিল। এই মনোরম এলাকা এবং হ্রদটি বিখ্যাত হওয়ার কারণ হলো একটি ভয়ঙ্কর রহস্য, যা এটি একবার লুকিয়েছিল শত শত প্রাচীন মানব কঙ্কাল, যা তুষার গলে গেলে এর নিচে দৃশ্যমান হয়। এটি সম্ভবত 9ম শতাব্দীতে একটি হিংসাত্মক শিলাবৃষ্টির কারণে হয়েছিল। এই কারণে এটি প্রায়শই কঙ্কাল লেক হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি রিডলস অফ দ্য ডেড স্কেলেটন লেক এও প্রদর্শিত হয়েছিল। যেহেতু এই হ্রদটি দুর্গম এবং বছরে মাত্র কয়েক মাসের জন্যই দৃশ্যমান, তাই এটি 1940-এর দশক পর্যন্ত গোপন ছিল, যখন একজন ভারতীয় ব্রিটিশ বন কর্মকর্তা একটি উদ্ভিদ শিকার অভিযানের সময় এটিকে দেখেছিলেন। তার কথায় কিছু কঙ্কালের এখনও অধিকাংশ দেহে স্ফীত রাবারের মতন মাংস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তথ্য অনুযায়ী বা ব্রিটিশদের অনুমান অনুযায়ী বলা ভালো যে এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএ দ্বারা সহায়তায় একটি ব্যর্থ জাপানি ভূমি আক্রমণ ছিল, যেটা ব্রিটিশরা মনে করত। যাই হোক, যে দলটি এটি পরীক্ষা করার জন্য অবতরণ করেছিল তারা বুঝতে পেরেছিল যে হাটটি অনেক বেশি প্রাচীন। এছাড়াও মৃতদেহগুলি সাধারণের চেয়ে বড় ছিল এবং জুতাগুলি একটি ভিন্ন শৈলীর ছিল। কিন্তু হিমালয়ের একটি প্রত্যন্ত আদিম এলাকায় 200টিরও বেশি মৃত্যুর কারণ দীর্ঘকাল ধরে একটি রহস্য হয়েছিল। অবশ্যই অনেক তথ্য এসেছে মহামারী, ভূমিকম্প, ভূমিধ্বস, আত্মহত্যা, ভূত ইত্যাদি, এবং তারপরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতীয় স্বাধীনতার ঝাঁকুনিতে বিস্তৃত ছিল। 1950-এর দশকের মাঝামাঝি আরও গবেষণা করা হয়েছিল। ততক্ষণে তুষারপাত এবং ভূমিকম্প আগে যা পাওয়া গিয়েছিল তার অনেকটাই স্থানান্তরিত করা হয়েছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলি এখনও চারপাশে ছিল, যা সংগ্রহ করা হয়েছিল এবং বিশ্লেষণ করা হয়েছিল। খুব বেশি অন্তর্দৃষ্টি সংগ্রহ করা হয়। একটি ন্যাশনাল জিওগ্রাফিক দল পরবর্তীতে প্রায় 30টি কঙ্কাল উদ্ধার করে, যার কিছুর সাথে এখনও মাংস যুক্ত ছিল। এই ঘটনার উপর আলোকপাত কিছু করা হয়েছে, তবে এটি এখনও চূড়ান্তভাবে সমাধান করা থেকে অনেক অনেক দূরে। এটি বোঝার জন্য আমাদের বিজ্ঞানের সাথে মিলিয়ে চারপাশের মিথগুলিকে একটু দেখতে হবে, বিশেষত যেহেতু এই অঞ্চলের পৌরাণিক কাহিনীগুলি গান এবং গল্পের আকারে প্রজন্মের কাছে হস্তান্তরিত করা হয়েছিল। হিন্দু পৌরাণিক কাহিনী এবং ধর্মতে হিমালয় দীর্ঘকাল ধরে ভগবান শিবের বাসস্থান হিসাবেই সম্মানিত হয়েছে। প্রকৃতপক্ষে ভগবান শিবের সহধর্মিণী দেবী পার্বতী বা শক্তি, যে মহাবিশ্বে নারীর শক্তির প্রতিনিধিত্ব করে, হিমালয়ের রাজা বা হিমবতের কন্যা হওয়ার কথা। এই অঞ্চল জুড়ে উপাসনালয় রয়েছে। এটি সম্ভবত একটি উচ্চতর পরোপকারী শক্তির আরামে আঁকড়ে ধরার মৌলিক মানবিক প্রয়োজনের কারণে, বিশেষ করে যখন প্রকৃতি সবথেকে ভয়ঙ্কর আপসীন অবতারে মুখোমুখি হন। জেনেটিক বিশ্লেষণ রূপকুণ্ড হ্রদ রহস্য উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবেও আবির্ভূত হয়েছে। ভারতের বীরবল সাহনি ইনস্টিটিউট অফ ভারতের বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালেও সায়েন্সের নীরজ রায় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট ডেভিড রিচের নেতৃত্বে গবেষকরা কয়েক ডজন কঙ্কালের নমুনা থেকে ডিএনএ বার করেছেন। বিশ্লেষণটি 23 জন পুরুষ এবং 15 জন মহিলাকে চিহ্নিত করেছে এবং 3টি পৃথক জেনেটিক গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। দক্ষিণ এশীয় বংশের বৈশিষ্ট্যযুক্ত প্রথম দলটিতে 7ম এবং 10ম শতাব্দীর মধ্যে জমা হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল, যা বিভিন্ন পুরাকীর্তি সহ ও একসঙ্গে সমাধির পরামর্শ দেয়। প্রায় 1000 বছর পরে 17তম এবং 20 শতকের মধ্যে 2টি অতিরিক্ত জেনেটিক গোষ্ঠীর আবির্ভাব ঘটে। একটি পূর্ব এশীয় সম্পর্কিত পূর্বপুরুষদের সাথে এবং অন্যটি 14 জন ব্যক্তি নিয়ে গঠিত পূর্ব ভূমধ্যসাগরীয় বংশের সাথে আকর্ষণীয়ভাবে যুক্ত। নন্দাদেবী পর্বত, যেখানে এই লেকটি অবস্থিত, তার নাম নন্দাদেবীর নামে রাখা হয়েছে, যা দেবী পার্বতীর অপর নাম।
এর আক্ষরিক অর্থ আনন্দ প্রদানকারী দেবী, এবং এখানকার প্রতিটি স্থানীয় এই পৌরাণিক কাহিনীতে আবদ্ধ। আচার, উৎসব ও তীর্থযাত্রা নিয়মিত হয়। পাহাড় এবং হ্রদকে প্রকৃতপক্ষে দেবীর মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই শ্রদ্ধা করা হয়। এখানে একটি পৌরাণিক কাহিনী হলো যে দেবী তৃষ্ণার্ত ছিলেন এবং শিব জলের জন্য তার ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করেছিলেন। এতে ত্রিশূল পর্বত ও দুটি হ্রদ সৃষ্টি হয়। দেবী পার্বতী তখন একটি হ্রদে জল পান করেছিলেন। তখন তিনি হ্রদে তার নিজের সুন্দর মূর্তি দেখতে পান। এই হ্রদটিকে রূপকুণ্ড বলা হয়, যার অর্থ সৌন্দর্য। আরেকটি সংস্করণ হলো যে শিব ত্রিশূল দিয়ে জলের জন্য আঘাত করেছিলেন। আরেকটি স্থানীয় পৌরাণিক কাহিনী কঙ্কাল গল্পের সন্ধানে কিছুটা দিক নির্দেশনা দেয় বলে মনে হয়। কনৌজের রাজা যশ ধাবন তার গর্ভবতী স্ত্রী রানী বলম্বাকে নিয়ে নন্দা দেবীর তীর্থযাত্রায় গিয়েছিলেন। তিনি সাধারণ রাজকীয় শৈলীতে বিনোদনের জন্য চাকর এবং নৃত্যরত মেয়েদের নিয়ে একটি বিশাল দল নিয়ে যাবেন। পথে অনেক নাচ, গান এবং আনন্দ হয়েছিল। এখন দেবী নন্দা দেবীর অনেকগুলি মুখ রয়েছে, কখনো কখনো দয়ালু এবং অন্যদের জন্য রাগান্বিত, ঈর্ষাপূর্ণ বা নিরাপত্তাহীন। রাজার এই উদ্ধত্ত ও পূর্ণভূমিতে অসদাচরণ দেবীকে ক্ষুব্ধ করে। তিনি একটি হিংস্র শিলাবৃষ্টি ডেকে এনেছিলেন, যা সকলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। প্রকৃতপক্ষে এই অঞ্চলে একটি প্রাচীন লোকগীতি রয়েছে যা তার পাহাড়ের অপবিত্রদের উপর দেবীর ক্রোধের কথা স্মরণ করে। এটি বর্ণনা করে যে কিভাবে তিনি তাদের দিকে বড় শিলাবৃষ্টি দিয়ে তাদের উপর মৃত্যু বর্ষণ করেছিলেন। রাজযাত্রা নামক তীর্থযাত্রাটি নবম শতাব্দী থেকে দেবী নন্দা দেবীর সম্মানে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি প্রতি 12 বছরে ঘটে এবং এটি সম্পন্ন হতে সম্পূর্ণ 22 দিন সময় নেয়। রুটটি প্রায় 300 কিলোমিটার দীর্ঘ। এটি সারা ভারতবর্ষ থেকে প্রায় 50,000 লোককে আকর্ষণ করে এবং রূপকুণ্ড অতিক্রম করে হোমকুণ্ড পর্যন্ত যায়। হিন্দুরা বিশ্বাস করে হোমকুণ্ড হল ত্রিশূল পর্বতে দেবতাদের বাসস্থান, আর এটাই নন্দা দেবীর বাড়ি ফেরার যাত্রা। গ্রুপের প্রতিটি সদস্য প্রতীকীভাবে তাদের সেখানে যেতে সাহায্য করে। বিপজ্জনক জিওরাভেলি বা আক্ষরিক অর্থে মৃত্যুর গলি, রূপকুণ্ড হ্রদের উপর থেকে ট্রেন বাতাস বয়ে যায়। যাই হোক, সর্বশেষ রাজযাট হয়েছিল 2014 সালে। আশা করছি 2026 সালে আবার। আসলে এখানে এত বেশি মৃত্যু হয়েছিল যে সরকার আগের তীর্থযাত্রা নিষিদ্ধ করেছিল। এটি শুধুমাত্র 19 শতকের শেষের দিক থেকে অনুমোদিত হয়েছে। যারা গলি থেকে পড়ে মারা গেছে তারাও সেখানে ইতিমধ্যেই কঙ্কালের অবদান রেখেছে। খুবই মজার ব্যাপার হলো যে পথের ধারে মন্দিরগুলিতে কিছু শিলালিপি রয়েছে যা লিখে আত্মহত্যা করার কিছু তীর্থযাত্রীর অভিপ্রায় নির্দেশ করে। এটি চিরন্তন সুখ বা মোক্ষের আশায়। 1931 সালে সরকার কর্তৃক আত্মত্যাগ বা আত্মোৎসর্গ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক অভিযান এবং বিজ্ঞানীরা ধ্বংসাবশেষগুলি অধ্যয়ন করেছেন এবং গানটি ঠিক যা নির্দেশ করে তার কারণটি পরামর্শ দিয়েছেন। 9 ইঞ্চির পরিধির মতন বড় শিলাবৃষ্টি সহ হঠাৎ তীব্র শিলাবৃষ্টিতে মৃত্যু। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, রেডিও কার্বন ডেটিং অনুসারে বেশিরভাগ মৃতদেহ সম্ভবত তীর্থযাত্রীদের, আনুষঙ্গিকগুলি নবম শতাব্দীর। মানুষের দুটি স্বতন্ত্র গোষ্ঠী, একটি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং অন্য স্থানীয়দের গাইড বা পোর্টার। কিছু গবেষণা যদিও এটিকে অস্বীকার করেছে এবং এটিকে একটি গ্রুপ হিসাবে রেখেছে। তাদের উপর একটি বৃত্তাকার কঠিন সঙ্গে মাথা আঘাত থেকে অধিকাংশ মৃত্যু। ভিডিও ডিএনএ একটি দল দক্ষিণ এশীয়, সম্ভবত ভারতীয়, এবং অন্যটি উত্তর এশীয় বা ইউরেশীয় বা সম্ভবত পূর্ব ভূমধ্যসাগরীয়, সম্ভবত গ্রিক। তারা এসেছিল এর গবেষণায়, কিন্তু গবেষণায় এখনো পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তারা তীর্থযাত্রী বা ইরান থেকে উদ্বাস্তু হতে পারে বা পৌরাণিক কাহিনী অনুসারে রাজা হতে পারে, অথবা হতে পারে এটি আচার আত্মত্যাগের সর্বশেষ। এই নিয়ে জল্পনা কল্পনার আজ অন্ত নেই। 2018 সালের অগাস্টে ভারত সরকার এই অঞ্চল এবং এর আদিমতা রক্ষা করার জন্য এখানে সমস্ত ট্রেক নিষিদ্ধ করেছিল। বিজ্ঞানীরা এখনও অনুমতি পেয়েছেন এবং এই রহস্য উন্মোচনে কাজ করছেন।
এই কঙ্কাল লেকটি খুব দুর্গম। চামোলি জেলার নিকটতম রোড হেড থেকে এটি কয়েকদিনের ট্রেক। এটি বছরের বেশিরভাগ সময় বরফ এবং তুষারের নিচে লুকিয়ে থাকে। লেকটি সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দৃশ্যমান হয়। সেটাকে দেখার জন্য আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। হ্রদ এবং মূল্যবান সামগ্রী রক্ষার জন্য দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে। হিমালয় এমন অনেক গোপনীয়তা ধারণ করে যা এটি আমাদের স্তম্ভিত করার জন্য একবার বের করে দেয়, পর মুহূর্তে তা আবার লুকিয়ে রাখে। প্রকৃতি চিরকালই একটি রহস্য হয়েই থাকবে।